ছুটি নিতে বলুন। যখন উনি ছুটি নিলেন, ওনার ছুটি শেষ হওয়ার আগে ওই স্বাস্থ্য ভবনে অফিসার অন স্পেশাল ডিউটি করে ওনাকে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে যে স্বাস্থ্য ভবন ওনার নামে অভিযোগ করেছে, যে স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষের নামে হচ্ছে গিয়ে তদন্ত করছে, সেই স্বাস্থ্য ভবনের অফিসার। ওএসডিটা ফেক নিউজ বলা হয়েছিল, একদম স্বাস্থ্য সচিব প্রেস কনফারেন্স করে বলেছিলেন স্বাস্থ্য ভবনের ওএসডি করা হয়নি, ওটা ফেক নিউজ ছিল। তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর আজ অব্দি কোনো ব্যবস্থা নিল না। স্বাস্থ্য দপ্তরের নাকের টাকায় সন্দীপ ঘোষ হচ্ছে বেড়ে উঠলো। এইখানে আসবো, মেডিকেল কাউন্সিল, রাজ্যের মেডিকেল কাউন্সিল থেকে অনেকে পদত্যাগ করছেন এই কারণে, তার রেজিস্ট্রেশন কেন বাতিল হচ্ছে না। এই সন্দীপ ঘোষের দেখা যাচ্ছে যেদিন 9 তারিখে নিহতের দেহ উদ্ধার হলো, তার পরের দিন পিডব্লিউডির সঙ্গে, স্বাস্থ্য সচিবের সঙ্গে, স্বাস্থ্য ভবনের সঙ্গে বৈঠকের পরেই ওই যে বলা হচ্ছে না যে তথ্য প্রমাণ লোপাটের জন্য বিভিন্ন অংশ ভাঙা, সেই ভাঙার কাজ করেছিল সন্দীপ ঘোষের নির্দেশের পরেই আজকেই এসছে সেই অর্ডার কপি, দেখুন প্রকাশ্যে। আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ 12 আগস্ট সেই সেমিনার হলের সামনের ঘরের দেওয়ালি ভাঙা হয়। আন্দোলনকারীরা দাবি করেন সংস্কারের নামে আসলে এটা প্রমাণ লোপাটের চেষ্টা। তারা প্রশ্ন তোলেন, কার নির্দেশে সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা হলো? কে সংস্কারের কাজ শুরু করার নির্দেশ দিলেন? এ নিয়েই প্রকাশ্যে এলো নথি, যাতে দেখা যাচ্ছে দেহ উদ্ধারের পরের দিনই অর্থাৎ 10 আগস্ট সংস্কারের নির্দেশ দেন সন্দীপ ঘোষ। হাসপাতালের সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং সংলগ্ন শৌচাগার সংস্কার কিংবা পুনর্নির্মাণের জন্য অবিলম্বে পিডব্লিউডিকে কাজ শুরু করতে বলেন আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। চেস্ট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধানও বলেছিলেন সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা হয় অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই। ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং এমএসভিপি, তারা পারমিশন দেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন, তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হচ্ছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। আরজি করের ঘটনায় প্রথম থেকেই নানা অভিযোগে বিদ্ধ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ 3 জনকে গ্রেফতার করেছে সিবিআই। এদের মধ্যে অন্যতম আফসার আলী খান। অভিযোগ, আরজি করে বেআইনি ক্যান্টিন এবং পার্কিং চালাতেন আফসার আলী খান, কারণ মাথায় ছিল হাত সন্দীপ ঘোষের। সিবিআই এর দাবি এর জন্য নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া হয়নি। এমনকি সিবিআই এর দাবি 1 লক্ষ টাকার নন রিফান্ডেবল কশন মানিও অফিসারকে দিয়ে দেন সন্দীপ ঘোষ। আর সন্দীপের এসব যাবতীয় কুকর্মে নাকি মদত দিতেন 3 চিকিৎসক। সিবিআই জানতে পেরেছে এই 3 চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের ঘনিষ্ঠ। 3 চিকিৎসকের ওপরেই এখন নজর রয়েছে সিবিআই এর। সিবিআই জানতে পেরেছে সন্দীপের জামানায় হাসপাতালে প্রচুর অস্থায়ী কর্মী নিয়োগ হয়। এ নিয়ে ক্ষোভ তৈরি হয় আরজি করের অন্দরে। সিবিআই এর দাবি সেই সময় ভয় দেখিয়ে সকলের মুখ বন্ধ করান সন্দীপ। তাতে মদত দেন এই 3 চিকিৎসক বলে দাবি সিবিআই এর। দুর্নীতি, থ্রেট কালচার থেকে সিন্ডিকেট, আরজি করে নানা অভিযোগ সন্দীপের জমানায়। এ অভিযোগ, সন্দীপ সিন্ডিকেটের জাল ছড়িয়েছিল রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে। তালিকায় রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল, ডায়মন্ড হারবার মেডিকেল, বারাসাত মেডিকেল, বহরমপুর মেডিকেল, রামপুরহাট মেডিকেল, ন্যাশনাল মেডিকেল, এছাড়াও বিভিন্ন জেলা হাসপাতালে। নিউজ 18 বাংলা। ভাবতে পারা যাচ্ছে না। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দনদা, একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে, ধর্ষণ এবং খুন। পুলিশের তদন্ত চলছে। পুলিশ কোথায়? তখন পুলিশ নেই, এদিকে
যে যে বিল্ডিংটাতে কখনোই কোনোভাবেই সংস্কার করা যায় না, আমরা সাধারণ মানুষ যতটা মনে করি, সেইখানে এইভাবে সংস্কার হচ্ছে। সংস্কার শুরু হলো সন্দীপ ঘোষের নেতৃত্বে। দেখো অয়ন, একটা অবিসংবিত আই মিন একটা একটা ঘটনা যাকে আমরা রেফার করতে পারি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে, আমরা বিশেষত ম্যানেজমেন্টে যেটা বলি, দ্য ইভেন্ট কাউন্টস দ্য লাস্ট। তুমি যখন শুরু করেছিলে গতকালকে ওই বাবা এবং কাকিমা ওই ভিকটিমের তাদের যে মন্তব্য, সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে অন্য একটা সেন্টিমেন্টালিজম থেকে, অর্থাৎ এমন একটা আবেগ প্রবণতার আগেরটাও সত্য ছিল কিনা, এটাও কিন্তু একটা কাউন্টার। আমি তোমাকে বিশেষভাবে যেটা বলি সেটা হলো, ইনফরমেশনের মধ্যেই তো মিস ইনফরমেশন থাকে, ইন্টারপ্রিটেশনের মধ্যে মিস ইন্টারপ্রিটেশন থাকে। তুমি এখানে বারবার বোঝার চেষ্টা করো, তোমরা একটা জায়গায় এসে থেমে যাচ্ছ, আমরা সবাই তাই, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ হুইজ অ্যারেস্টেড। আলটিমেটলি সন্দীপ ঘোষকে অ্যারেস্টিং এই ব্র্যাকেটটার বাইরে যদি বেরোনো যায়, এই সন্দীপ ঘোষকে তৈরি করেছে কারা? এই সন্দীপ ঘোষ দিনের পর দিন এই এতটা অথরিটেরিয়ান হয়ে দাঁড়ালো কাদের স্বার্থে বা কাদের মদতে? এই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন। এবং সিবিআই তাকে অ্যারেস্ট করেছে, হয়তো আরো অ্যাক্সেস করবে, হয়তো আরো মাথাটা বেরোবে। আমার প্রথম প্রশ্ন, আজকে যারা বা যে এই প্রসঙ্গটার অবতারণা করেন যে দুদিন আগে হাইকোর্টের তার নির্দেশনামা শেষ হয়ে গেছে, ইনফ্যাক্ট সিবিআই এর অ্যাক্টিভিজম এর মধ্যে সাবমিট করে দেওয়া উচিত ছিল ঘটনার পরিপ্রেক্ষিত অবস্থাতে, আমি আরেকটি কথা তোমাকে পাশাপাশি বলে দিতে চাই। ঠিক যে অবস্থাতে দাঁড়িয়ে প্রথম 4 দিনের ঘটনা তুমি পরম্পরা মিলিয়ে দেখো, প্রথম একেবারে যেদিন ঘটনাটি ঘটেছে তারপরে 4 দিন পর্যন্ত সিবিআই আসার আগের পর্যন্ত ডেভেলপমেন্টটা, তার এক্সপ্লেনেশনটা কি? স্বয়ং মুখ্যমন্ত্রীর মন্তব্য, স্বয়ং মুখ্যমন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা ইনক্লুডিং ক্যালকাটার পুলিশ কমিশনার। এবং এই প্রসঙ্গটা আমি অবতারণা করছি না, এখানে মাননীয় সাংসদ আছেন, থাকতেও পারেন, তার ইনফরমেশন মিস ইন্টারপ্রিটেশন সেটাও থাকতে পারে, মিস ইনফরমেশনও থাকতে পারে। আমি কেন বলি তোমাকে, আজকে এটাও বুঝতে হবে সুখেন্দু শেখর রায়ের স্টেটমেন্টটাও কি যে আজকে যারা যারা মন্তব্য করেছে, ইভেন শান্তনু সেন, তাদের স্টেটমেন্ট গুলো কি ভেগ? আমি বলতে চাই না, আমরা তো বলবোই, আমরা বিরোধী দলে আমরা অবশ্যই জনগণের উদ্দেশ্যে বা জনগণের ভয়েস হিসেবে আমরা তো কাজ করবোই, সে আমরা শূন্য থাকি বিধানসভায় বা বাইরে। কিন্তু প্রশ্নটা রাখতে হবে, আমার প্রধানতম প্রশ্ন হচ্ছে এই এত বড় আইডিয়া অফ ডিসকাশনে ব্র্যাকেটেড ঘটনাটাই তো সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে বাইরে রাখো, দেখো ওই সন্দীপ ঘোষের মদতদাতা কারা, কারা ক্রিয়েটার, এবং আজকে কোন সেন্টিমেন্টালিজমের ভরসা করতে পারে না। আজকে যে র্যাকেটটা আমরা দেখালাম, যে চক্রটা আমরা দেখালাম, যে জালটা আমরা দেখালাম, এই সন্দীপ ঘোষের বারবারন্ত আপনাদের দায়িত্ব নয়, বারবারন্তে আপনাদের দায়িত্ব নয়। আপনাদের তো শাসনকালে সন্দীপ ঘোষ এইভাবে বেড়ে উঠেছেন। সন্দীপ ঘোষ যদি এইভাবে বেড়ে না উঠতেন, হয়তো এই ঘটনাটা ঘটতো না। সঞ্জয় রায় নামে একজন সিভিক হয়তো এইরকম দাপুটে হতো না। প্রথম কথা, দুর্নীতির তদন্ত যেরকম ধর্ষণ এবং খুনের তদন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্য প্রশাসনের নির্দেশে কলকাতা পুলিশ শুরু করেছিলেন, 12 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিলেন, এবং তারপর 3 দিনের মাথায় হাইকোর্টের নির্দেশে সিবিআই এটার দায়িত্ব পায়। যদিও মুখ্যমন্ত্রী থার্ড ডেতে বলেছিলেন যে যদি আর 5 দিনের মধ্যে কিছু না আসে তাহলে আমি সিবিআই কে দেব, বা প্রথম দিনই বলেছিলেন কেউ যদি অন্য এজেন্সির তদন্ত চায় আমার আপত্তি নেই। এরকম এই দুর্নীতির বিষয়েও তিনি সিট গঠন করে সেই তদন্ত শুরু করেছিলেন, এবং সেটাও দুদিন পরে 12 তারিখের দুদিন পরে আবারও হাইকোর্ট ধর্ষণের পরে, ধর্ষণ খুনের পরে আগে থেকে অবশ্যই হলো না কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে? আপনি খেয়াল করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি একটু শেষ করে নিই অয়ন, খুব কমই বলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি অত্যন্ত প্রথম দিন শুনেই বলেছিলেন যখন উনি ঝাড়গ্রামে, যে আমি অত্যন্ত বিচলিত, কি করে এমন ঘটনা ঘটলো একটা হাসপাতালের ভেতর। আমি কলকাতা পুলিশকে যেমন নির্দেশ দিয়েছি ইমিডিয়েট তদন্ত করে বার করো, সেরকম আমি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকেও বলেছি ভিতরে কি আছে, কিছু আছে কিনা, কেউ আছে কিনা বার করো, আমার কিছু হাইড করার নেই, কোনো লেনদেন নেই, আমি চাই তার তদন্ত হোক। এবং সেই মতো হয়তো স্বাস্থ্য ভবনকে উনি নির্দেশ দেওয়ার পর প্রিন্সিপাল সেক্রেটারি এইটা বার করেছেন, দুর্নীতির অভিযোগ আছে,
এবং তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী সিট গঠনের প্রশাসনিক নির্দেশ দেন এবং সিট তদন্ত শুরু করে। তারপর সেটাও হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে গেছে। প্রথমত দুটি আলাদা বিষয় সিবিআই তদন্ত করছে, সেই দুটো সম্পর্ক যুক্ত কিনা সে কথা সিবিআই এখনো বলেনি। ফলে আপনি সিবিআই এর সূত্রের দাবি বলে যেটা বলছেন সেটাতে আমি সরি, আমি তার সাথে একমত হতে পারছি না। না, তার কোন মানে কি সূত্রের দাবিকে দুর্নীতির অভিযোগ নেই বলছেন এখনো পর্যন্ত? না 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 না, একেবারে বলছি না। দুর্নীতির অভিযোগ আছে বলে রাজ্য সরকার সিট গঠন করেছিল, কিন্তু সেই তদন্ত রাজ্য সরকার করতে পারেনি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেটাও সিবিআই করছে। সিবিআই দুটি তদন্ত করছে, এই দুটি তদন্ত আলাদা না এই দুটি তদন্ত সম্পর্কযুক্ত, এই ইনফারেন্স আমি এখনই টানবার পক্ষপাতী নই। আমরা কেউই এটা ইনফারেন্স করতে পারি না, এটা সিবিআই বলতে পারে। যতক্ষণ সিবিআই হাইকোর্টে কোনো রিপোর্ট না দিক 21 দিনের মাথায়, সুপ্রিম কোর্টকে জানাক বা প্রেস কনফারেন্স করুক, সিবিআই নিজেরা যতক্ষণ না কিছু বলছে অফিসিয়ালি, ততক্ষণ সিবিআই সূত্রের দাবি বলে কোনো কিছুকে আমরা গুরুত্ব দিতে রাজি না। সূত্র মানেটাই তো মুশকিল। আমি এখানে কোনো সেন্টিমেন্টালিজমের কথা বলিনি, আমি স্পষ্ট বলেছি যে আমরা মা বাবা বা পরিবারের যন্ত্রণা বাড়াতে চাই না। ওনাদের যন্ত্রণার সঙ্গে আমাদের কারুর কথার তুলনা হয় না। আমাদের উচিত নয় ওটা নিয়ে কাটাছেড়া করা, সেটা কোনো সেন্টিমেন্টালিজমের কথা নয়। তাই তো, সেই তাহলে অতনু কিভাবে একজন যিনি ছিলেনই না ঘটনাস্থলে ওই দিনে খুনের ঘটনার দিন, তাহলে তিনি কিভাবে তথ্য প্রমাণ লোপাট করবেন? কেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করবেন? এটাই তো আমরা জানবার। যদি কারোর হাত ক্লিনই হয়, যদি কারোর হাত পরিষ্কারই হয়, তিনি হাত ধুতে যাবেন কেন? 9 তারিখের ঘটনার পর 12 তারিখে তড়িঘড়ি হচ্ছে হাসপাতাল সংস্কারের নামে ক্রাইম সিনের আশেপাশের এলাকা যেগুলো হচ্ছে সন্দেহের তালিকায় থাকলেও থাকতে পারতো হয়তো, সেগুলোকে কেন ভাঙচুর করার নির্দেশ দেওয়া হবে? আর আমি একটা কথাই বলবো, দোলাদি আছেন এখানে, দোলাদি বললেন যে নির্যাতিতার বাবা মা প্রথম দিন বলেছিল আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আচ্ছা দোলাদি, সেটাই যদি স্যাক্রোস্যান্ট হয়, তাহলে নির্যাতিতার বাবা মা গতকাল যেটা বললো সেটা শোনার পর ডিসি নর্থ এখনো কি করে পজিশনে আছে নিজের? আপনাকে কোনটাকে স্যাক্রোস্যান্ট মানবেন? যেটা আপনার ফেভারে যাচ্ছে সেটা স্যাক্রোস্যান্ট, আর যেটা আপনার ফেভারে যাচ্ছে না সেটা হচ্ছে মিথ্যা, সেটা চাপের মুখে হচ্ছে। এইরকম তো হবে না দিদি, এই জিনিসগুলো আর চলবে না। ডিসি নর্থকে সরান। ডিসি নর্থের এলাকাভুক্ত এলাকার জন্য টালা থানা হচ্ছে ডিসি নর্থ এন্ড ডিসি নর্থ সাব সাবারবানের আন্ডারে পড়ে। তার প্রেস মিট কেন ডিসি সেন্ট্রাল করবে? ও তো নির্যাতিতার বাবা মা পরিষ্কার বলছে ডিসি সেন্ট্রাল মিথ্যে কথা বলছে। ডিসি নর্থ টাকার অফার করেছে। তারপরে এই লোকগুলো হচ্ছে থাকে কি করে পদে? এই ঘটনা ধরা পরে আজকে প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে অয়নদা, এই লোকগুলো এখনো নিজের পজিশনে নিজের চেয়ার আঁকড়ে বসে রয়েছে। দে আর এনজয়িং দেয়ার ব্লাডি অফিস। তাহলে এই লোকগুলো হচ্ছে যাদের উপর সরাসরি অভিযোগ, নির্যাতিতার বাবা মার পরিবারের, নির্যাতিতার পরিবারের কথাকে যদি স্যাক্রোস্যান্ট ধরা হয়, এই লোকগুলোর বিরুদ্ধে সিবিআই তদন্ত সিবিআই এর মতো হোক। রাজ্য সরকারের ডিপার্টমেন্টাল এনকোয়ারি পাঠাতে কে বাধা দিয়েছে? রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? এগুলোকে প্রশ্ন করেছিলাম আমি, এদেরকে জামাইয়াদের চেয়ারে বসিয়ে রাখা হচ্ছে কার স্বার্থে? প্রত্যেকটা বিরোধী দল, দোলাদি আমি বাকি দুজনের কাছে আসবো, দোলাদির কাছ থেকে সংক্ষেপে উত্তরটা নিয়ে নেবো, যে প্রত্যেকটা বিরোধী দল এবং যারা আন্দোলন করছেন তারা বিনীত গোয়েলের অপসারণ চাইছেন, তারা ডিসি নর্থের অপসারণ চাইছেন। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে না কেন? আমি আবার বলছি ভাই, এই তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হাইকোর্টের নির্দেশে সিবিআই করছে। দুটি তদন্তই সিবিআই। আমি আসবো, দোলাদির কাছে আসবো, নেটের সমস্যা হচ্ছে সম্ভবত। হ্যাঁ সুপ্রিয়। দোলাদির কয়েকটা কথা আমি একটু কন্ট্রাডিক্ট মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে উনি ঠিকই যে কথাগুলো বলছেন তার মধ্যে একটা হচ্ছে বারবার বলছেন সিবিআই তদন্ত করছে, দুটো আলাদা আলাদা এক্সপেক্টে, একদম ঠিক। কিন্তু আমার প্রথম কথা হচ্ছে এই যে দুর্নীতির পাহাড়ের চূড়ায় আপনি দেখালেন আপনার লাস্ট প্রতিবেদনে সন্দীপ ঘোষ দাঁড়িয়ে আছেন। এই পাহাড়ের চূড়া তো একদিনে তৈরি হয়নি। আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে সন্দীপ ঘোষকে অ্যাপয়েন্ট করেছেন কারা? স্বাস্থ্য দপ্তরের হয় স্বাস্থ্য সচিব, তাকে অ্যাপয়েন্ট করেন কে? শিক্ষা মানে স্বাস্থ্যের যিনি মন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তিনি, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে বা ক্যাবিনেট কে চালান? এই প্রশ্নগুলো তাদেরকে করতে হবে। এক। দুই হচ্ছে বলেছে নাকি সিবিআই তদন্ত করছে। আচ্ছা 4 দিন ধরে তো সন্দীপ ঘোষ খোলা ঘুরে বেরিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি যদি না পারি তাহলে আমি সিবিআই কে দিয়ে দেবো, যদি ডিপার্টমেন্টাল কোনো ইনকোয়ারি হয় সেগুলো নাকি দেখতে হবে, স্বাস্থ্য সচিবকে তিনি বলেছেন।
তাহলে এই সন্দীপ ঘোষ 4 দিন পরে, 4 দিনের মাথায় অ্যারেস্ট হওয়া দূরের কথা, তাকে পুলিশ ডেকে প্রশ্ন পর্যন্ত করেনি। এবং এই সন্দীপ ঘোষকে এই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর থেকে তাকে প্রমোশন পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে বহাল করে দেওয়া হয়। কেন? এই প্রশ্নগুলো উঠবে না? নিশ্চিতভাবেই উঠবে। আর 3 নম্বর কথা যেটা দোলাদি বারবার করে বলার চেষ্টা করছেন, যেটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে সিবিআই তত্ত্বাবধানে এখন তৎপর হয়েছে, সিবিআই এখন ইনকোয়ারি করছে। আমাদের প্রশ্নটা যে প্রেস কনফারেন্সের মাধ্যমে আজকের এই ডিবেট শুরু হলো, যে একজন বাবা এবং তার কাকিমা, তার পরিবারের লোক বলছেন যে আমাকে টাকার অফার করা হয়েছে। এই টাকার অফারটা তো পুলিশের ঘাড়ে কটা মাথা আছে? পুলিশ নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাকি? আমরা আইনের ছাত্র, আমরা জানি এটা দা বারবার একটা কথা বলছি, পুলিশ নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ক্যাবিনেট থেকে, সরকার থেকে তার অনুমোদন না পেলে সে কেন তিনি করতে যাবেন? এই মাথাটাকে খুঁজতে হবে। আমরাও দাবি করছি সিবিআই এটাকে খুঁজে বার করতে। একদম। চন্দন দা, এখানে কোনো দিশা দেখতে পাচ্ছেন আপনি? দিনের পর দিন মানুষ প্রতিবাদে নামছেন, মোমবাতি নিয়ে বিচার চাইছেন, প্রতিবাদ চাইছেন, স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে, তারপরেও কোনো দিশা দেখতে পাচ্ছেন? দেখো, পরিষ্কারভাবে একটা কথা তোমাকে আমি প্রথম সূত্র ধরেই যেটা বলি, সেটা হলো সন্দীপ ঘোষের ক্ষেত্রে আমি তোমাকে আগেও বলেছিলাম যে 9 তারিখটা তো একটা ঘটনা ঘটেছে এবং সন্দীপ ঘোষের মতো ক্যারেক্টার গুলো সামনে চলে এসেছে। কিন্তু এই র্যাকেটটা তো একদিনের না। প্রশ্ন হচ্ছে এখানে 2 নম্বর হচ্ছে একটা তড়িঘড়ি স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী, এবং সেই মুহূর্তে তাকে কিন্তু পেনাল পোস্টিং দেওয়া হয়নি। একদম ফার্স্ট অ্যাকশন ছিল তাকে ট্রান্সফার করে অন্য একটি গুরুত্বপূর্ণ হসপিটাল সেম র্যাঙ্কে পাঠিয়েছিলেন। তো এটা কখনোই পেনাল নয়। আলটিমেটলি যেটা আমরা বারবার পরিলক্ষণ করছি সেটা হলো যে একটি ঘটনাতে প্রতি মুহূর্তে এরা সময় কেনবার চেষ্টা করছেন, কিন্তু পরিপ্রেক্ষিত অবস্থা কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে মানুষ। আমি কেন সেন্টিমেন্টালিজমের প্রসঙ্গটা এনেছিলাম? আমি এনেছিলাম এই কারণে যে আজকে প্রশাসনিক স্তরে যে ব্যর্থতার প্রকার বা প্রমাণ পুলিশ স্তরে আসছে, বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়াটা তো প্রশাসনিক স্তরের সিদ্ধান্ত। এর জন্য কি কোর্টে যেতে হতো নাকি? এতে তো হারার ব্যাপার ছিল না। সাধারণ মানুষ রাত জাগছেন এবং দাবি করছেন, জুনিয়র ডক্টররা দাবি করছেন, ডক্টররা মার্চ করছেন, অথচ তাকে সরানো যাচ্ছে না কেন? এই কেনটা একটা গভীর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু সামনে আনতে হবে এবং সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে তার উত্তর দিতে হবে। এক্স্যাক্টলি, তার সঙ্গে এটা একটু জুড়লাম দোলাদি। আচ্ছা, যে কোনো কারণেই হোক আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি আপনার প্রশ্নের উত্তরটা যেটা ছিল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার যে প্রশ্ন, সামাও আমি ডিসকানেক্টেড কেন হয়েছে আমি জানি না। হ্যাঁ, আমি কিছুই শুনতে পাইনি। আমি চেষ্টা করছি বলার, যতটুকু বুঝেছি সেটা হচ্ছে, আমি অতনু বাবুর কথা তখন শুনেছিলাম, এখন চন্দন বাবুর কথা শুনলাম। মাঝখানে যদি সুপ্রিয় বাবু থাকেন সেটা আমি শুনি। ঠিকই আছে, ওই পুলিশ নিয়ে আমি যেটা বলতে চাই, যেটা আমি রিপিট করে আগে বলেছি, আবারও রিপিট করছি, আপনারা দয়া করে এটা মাথায় রাখুন। দুটি তদন্ত আলাদা এবং দুটি তদন্তই বর্তমানে কোর্টের নির্দেশে সিবিআই করছে। এবং এখন এই তদন্ত এবং অভিযোগ নিয়ে যে কোনো বিষয়ে রাজ্য সরকার কোনো ভূমিকা নেয়, কোনো তদন্ত করে, কোনো তদন্ত না করে তো সে অ্যাকশন নিতে পারবে না। কেউ দাবি করলেই তো অ্যাকশন হয় না। দাবি করলে অভিযোগ, এবার অভিযোগ নিয়ে তদন্ত হয়, অ্যাকশন। এটা নিশ্চয়ই আপনারা মানেন, এটা কমন সেন্স, সাধারণ নিয়ম। আমি শেষ করে নিই 1 সেকেন্ড। সম্মানীয় দোলাদি, আপনি একটা জাস্ট আমি এডিশন করছি, আপনার প্রশ্নটা আপনি শোনেননি তো, আমি জাস্ট বলছি দোলাদি আপনার সব কথা ঠিক, সিবিআই ঠিক, যেটা আপনি বলছেন একদম ঠিক দিদি। কিন্তু আমি যেটা বলছি যে 4 দিন যেটা সময় পেয়েছিল মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন, সেখানে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা তো দূরের কথা, তাকে ডেকে প্রশ্নবাদ পর্যন্ত করেননি, বরঞ্চ তাকে 4 দিনের 4 ঘন্টার মধ্যে পোস্টিং করে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো। এটা কেন? আপনারা তো চাইলে তাকে রাখতে পারতেন। এটাই আমার প্রশ্ন। বাস। ওকে, প্রথম কথা, দুটো তদন্ত সিবিআই যখন করছে কোর্টের নির্দেশে, তখন কোনোভাবেই কোনো তদন্ত রাজ্য সরকার করতে পারে না। কারণে প্রশ্নটা উঠছে যে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যে কোনো অভিযোগ উঠলে রাজ্য সরকারকেও তদন্ত না করে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তাহলে তদন্ত প্যারালালি করার আইনত অধিকার থাকে না, যেহেতু কোর্টের নির্দেশে একটি নির্দিষ্ট এজেন্সি তদন্ত করছে। দুটো প্যারালাল ব্যবস্থা নেওয়া চলতে পারে না। এটা একটা কমন সেন্স, এটা আশা করি আপনারা বুঝবেন।
আর দ্বিতীয় ঘর ভাঙার একটা কথা বলে অয়ন শেষ করব। ঘর ভাঙার অভিযোগ হোক আর ওই সিএনএমসি তে প্রিন্সিপাল করে পাঠাবার প্রশ্ন আসুক, দুটো ক্ষেত্রেই আপনারা খেয়াল করবেন সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর থেকে জানতে পারা মাত্র ঘর ভাড়াটাকেও স্টল করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় এই কাজ। সে অর্ডার যখনই এসে থাকুক সে কাজ বন্ধ করা হয় এবং সিএনএমসি তে যে অর্ডার এসেছিল সেটাকেও স্টল করে, সেটাকে কিন্তু কন্টিনিউ করা হয়নি। দুটোই কিন্তু খেয়াল করবেন প্রশাসনিকভাবে স্বাস্থ্য ভবন থেকে অফ করা হয়েছে। ওকে, জনতার দরবার কিন্তু আবারও আমি বলছি কোন তদন্ত যখন কোর্টের নির্দেশে সিবিআই চালাচ্ছে তখন প্যারালালি রাজ্য সরকার করতে পারে না এবং সেই মতো হওয়ার আগে সিবিআই পাওয়ার আগে রাজ্য সরকার কি বিতর্ক চলবে। তবে আমার মনে আছে, আমাদের মনে আছে 48 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় সঞ্জয় রায়কে ধরেছে, প্রথম 12 থেকে 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে ধরেছে। একমাত্র এখনো পর্যন্ত যাকে ছাড়া ধর্ষক হিসেবে সিবিআই আর কাউকে ধরেনি। অপরাধী মনে করেন দিদি? আপনি কি সন্দীপ ঘোষকে অভিযুক্ত মনে করেন? আমি এই প্রশ্নটা করছি আপনাকে। আপনি সম্মানীয় সাংসদ, সিবিআই যখন তদন্ত করছে, পার্লামেন্টারিয়ান, আপনি একজন পার্লামেন্টারিয়ান বলে আমি আরো কিছু বলতে পারি না। আমি কনস্টিটিউশনাল কনসাল্ট করি। আমি আলফাল মন্তব্য করতে পারি না কারোর ব্যাপারে, আমি কারুর ব্যাপারে আলফাল মন্তব্য করতে পারি না। তবে এটুকু জানি যে আমি কারুর ব্যাপারে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারি না।